দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপডেট 24-এ। যেমনটি আপনাদেরকে বিরতির আগে জানিয়েছিলাম যে বিরতির পর আমাদের সাথে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক, এবং আমার সাথে এই মুহূর্তে তারা স্টুডিওতে আছেন। তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে আমার বাম পাশে রয়েছেন হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তার পাশে রয়েছেন আবদুল্লাহ সালেহীন অয়ন, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অয়ন এবং হাসনাত, আপনাদের দুজনকেই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এখন বেশ দৌড়াদৌড়ি চলছে, এই সময়ের মধ্যে এখানে আসলেন। হাসনাত আবদুল্লাহ, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে শিক্ষার্থীরা এখন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে, বাজার মনিটরিং করছে। হোয়াট নেক্সট? আর কি কি করতে যাচ্ছেন আপনারা? দেখুন, শুধুমাত্র যে বাজার মনিটরিং এবং রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, ব্যাপারটা এমন না। ব্যাপারটি হচ্ছে যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে সফল গণ অভ্যুত্থানটি হয়েছে, এখন রাষ্ট্র সংস্কারের কাজে হচ্ছে কিন্তু ছাত্ররা অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি যে গতকাল যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারে সেখানে ছাত্রদের প্রতিনিধি রয়েছে দুইজন, যেটি বাংলাদেশের হিস্ট্রিতে। এবং আমি দেখেছি গতকাল যে ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় বিভিন্ন ওদের গভর্নমেন্ট ফরমেশনের যেই প্রক্রিয়াগুলো দেখেছি, সেখানেও ছাত্রদের এভাবে সরাসরি আমি কোনো অংশগ্রহণ দেখিনি। তো সুতরাং পুরো রাষ্ট্র কাঠামো সংস্কারের ক্ষেত্রে ছাত্রদের যে অংশগ্রহণটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটির মধ্য দিয়ে এই বিষয়টি প্রতিফলিত হয় যে ছাত্ররা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে। কারণ আমরা দেখেছি যারা বার্ধক্যের শৃঙ্খলা আমাদেরকে বেঁধে রাখতে চেয়েছে, আমাদের সামান্য যে দাবিটি যারা বুঝতে পারেনি, তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেনি, আজকে যেই পর্যায়ে গেলে ভাষাটি বোঝা যায়, সেই পর্যায়ে ছাত্রদের প্রতিনিধি রয়েছে। এবং আমরা সেই জায়গা থেকে বিশ্বাস করতে চাই ছাত্ররা শুধুমাত্র বাজার মনিটরিং এবং শুধুমাত্র সফলভাবে ট্রাফিক কন্ট্রোলের সাথেই কেবল যুক্ত না, বরং সামগ্রিক রাষ্ট্র কাঠামোর যে সংস্কার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, সেই প্রক্রিয়াতে ছাত্রদের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে, যেটির মধ্য দিয়ে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, বিচার ব্যবস্থাপনা, যেগুলো থেকে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে, প্রাতিষ্ঠানিক যে সংস্কার, যেখান থেকে সাধারণ মানুষের বিশ্বাস আস্থা একদম উঠে গিয়েছে, সেইখানে আমরা বিশ্বাস করি সেই আস্থাটি ফিরিয়ে আনার জন্য এই শিক্ষার্থীরা যুগান্তকারী ভূমিকা পালন করে। আপনারা তো লিয়াজো কমিটিও করছেন, মানে সাধারণ মানুষের মতামত জানার জন্য, তাই না? কাজ কিভাবে করছে সেটি? যে আজকেও আমরা যে কাজটি করেছি, আজকে আমরা ঢাকা মেডিকেলে গিয়েছি, আমরা আজকে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, এবং আমাদের আজকে একটা প্রতিনিধি দল আমরা দেখেছি হরিজন সম্প্রদায় তাদের কিছু দাবি নিয়ে আছে, শাহবাগে দাঁড়িয়েছে। আমরা যেহেতু একটা এই ক্ষেত্রে একটা বিষয় কি, আমাদের কাজের সুবিধাটা কি, মানে খুব ভালো একটা সুবিধা, সেটা হচ্ছে আমাদের ওই তাকাই থাকতে হয় না উপরের দিকে। কারণ আমাদের তো কোনো মাদার টিম নাই, আমাদের কোনো মার দিকে তাকাই থাকতে হয় না, নেত্রীর দিকে তাকাই থাকতে হয় না। আমরা ইনস্ট্যান্ট ডিসিশনে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি। ইনস্ট্যান্ট ডিসিশনে আমরা টিম ফর্ম করে দিতে পারি, ভলান্টিয়ার টিম ফর্ম করে দিতে পারি। আমাদের যেহেতু মাদার টিম বা চেইন অফ কমান্ড মেনটেন করতে হচ্ছে না, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে একটি দীর্ঘসূত্রতা থাকে, সেই জিনিসটি আমাদেরকে আর আমাদের সেটির মধ্যে পড়তে হচ্ছে না। যার কারণে যে লিয়াজু কমিটি বিভিন্ন মহলের সাথে বা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বা বিভিন্ন অংশীজনের সাথে যে আলোচনাগুলো করার প্রয়োজন হয়, যেই সেক্টরে বিশেষজ্ঞ, আমরা সেই সেক্টরে তাকে উদ্বুদ্ধ করি এবং তাকে সেই জায়গায় আমরা ইনভলভ করে দিই। আমি এবার একটু আবদুল্লাহ সালেহীন আপনার কাছে আসতে চাচ্ছিলাম। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়েছেন যে যেই সব এলাকাগুলো একটা সময় ছাত্রলীগ নিয়ন্ত্রণ করতো, চাঁদাবাজি করতো, সেগুলোতে বেশ কিছু জায়গাতে আমাদের কাছে খবর এসেছে সেখানে ছাত্রদল যুবদল যাচ্ছে। তো সলিমুল্লাহ খান স্যারের একটা বই ছিল বেহাত বিপ্লব, যে মুক্তিযুদ্ধের চেতনা আসলে ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত শ্রেণীতে, এবং বেশ সুবিধাভোগী একটি জনগোষ্ঠীর কথা বলেছে। আপনাদের কি মনে হয় যে আপনাদের আন্দোলনের যে ফসল, অনেকে বলছে যাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, সেটিও বেহাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? সেটা আমি একদমই মনে করছি না। কারণ আমরা এই 2024 সালে এই জেন জি জেনারেশন আমরা যেটা বলে থাকি, এই জেনারেশন যে একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছে, সারা দেশের ছাত্র জনতাকে একত্রিত করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের মতো সন্ত্রাসী দলের তোপের মুখে দাঁড়িয়ে, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যেভাবে দেশের যে আবার দেশকে স্বাধীনভাবে নিয়ে এসেছে, ফিরিয়ে নিয়ে এসেছে স্বাধীনতা, তো তাদের সামনে তারা এই এত বড় একটি দল, হাজার হাজার কোটি টাকার অস্ত্রের এই এম্পায়ারকে তারা ধ্বংস করে ফেলেছে। সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে
এই যুবদল, ছাত্রদল বা বিএনপি তারা মানে এগুলো আপনারা মাথায় রাখছেন নাকি? জি জি বিষয়গুলো? অবশ্যই আমরা মাথায় রাখছি। এখন এইগুলোকে সামাজিকভাবে আসলে আমরা ডিল করার একটা পরিকল্পনা করছি। কিরকম ভাবে বিষয়টা কিভাবে? যেমন আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলায় জেলায় কমিটিগুলো যেগুলো ছিল, তারা কিন্তু এখন থেকে প্রতিনিয়তই বাজার মনিটরিং, তারপর ট্রাফিক নিয়ন্ত্রণ, এই জিনিসগুলো করে যাচ্ছে। তারপরে এই যে আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ডাকাতদের খুবই একটা আনাগোনা বেড়েছে। তারাও কিন্তু লোকালি আর্মিদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু এই ডাকাতদেরকে আটক করার একটা ব্যবস্থা করছে তারা নিজেরাই। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলছে, তারা নিজেরাই এদিকে একটা প্রতিকার করতে পারছে। আর এটা আমরা মনে করি, আমরা আশাবাদী যে আমরা এই প্রশাসনকে আবার পুনর্গঠিত করে আবার নতুনভাবে ঢেলে সাজিয়ে নিয়ে যেতে পারবো এবং খুব দ্রুতই তাদেরকে এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দিতে পারবো। যেহেতু আমাদের 2 জন প্রতিনিধি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারে আছে উপদেষ্টা হিসেবে, তো ছাত্ররা আমাদেরকে যে কথাগুলো পৌঁছে দিতে পারবে আমরাও তাদেরকে খুব সরাসরিভাবে এটা পৌঁছে দিতে পারবো। তা আমাদের মধ্যে ওই গ্যাপটা আর থাকছে না। আচ্ছা, তো এই কারণে আমি আশাবাদী যে প্রত্যেকটা সমস্যারই সমাধান হয়ে যাবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, তার আগ পর্যন্ত আমাদেরকে সামাজিকভাবে বিষয়গুলোকে ডিল করতে হবে। হাসনাত আব্দুল্লাহ যদি কিছু অ্যাড করতে চান। আমি সালিনের সাথে অ্যাড করছি যে বেহাত বিপ্লবের যে প্রসঙ্গটি আপনি এনেছেন, আমি মনে করি এই যে এই বয়ানটি হচ্ছে ফেসিস্ট রেজিমের একটি এক্সপানশন, অর্থাৎ ওনারা একটা কম্প্যারিজন ক্রিয়েট করতে চেয়েছেন। ওনারা ইচ্ছাকৃতভাবে আজকে যে অস্থিতিশীল পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, এই যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, ললেসনেস এবং ডিসঅর্ডার যে একটি পরিস্থিতি আমরা আজকে দেখতে পাচ্ছি, সেই পরিস্থিতিটির জন্য যাদের পাস্ট যে ফেসিস্ট একটি গভর্নমেন্ট ছিল 16 বছর ধরে, তারা ইচ্ছাকৃতভাবে এই ডিসঅর্ডারটি ক্রিয়েট করে দিয়ে গিয়েছে, যাতে করে একটি বয়ান তৈরি হয় যে দেখো আমাদের সময় তোমরা ভালো ছিলে, একটা কম্প্যারিজন যেন ক্রিয়েট করতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখেছি সচেতন ছাত্ররা এই যে তাদের দুর্বিষণ দুটি সেটিকে প্রতিরোধ করেছে এবং তারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং এই দায়িত্বটি যখনই আপনি দেখেছেন যেখানে প্রশাসন যখন তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ব্যারাকে ফিরে গিয়েছে, আমরা পুলিশের কথা বিশেষভাবে যদি বলি, তখনই কিন্তু সেই জায়গাটি হচ্ছে ছাত্ররা সেখানে প্রতিনিধিত্ব করছে। সুতরাং সলিমুল্লাহ স্যার যেই প্রসঙ্গটি যে বইটির কথা আপনি বললেন যে বেহাত বিপ্লবের যে সম্ভাবনাটি হয়েছে, সেই সম্ভাবনাটি আমি দেখছি না, বরং একটি এত বড় একটি গণ বিপ্লবের পরে যে প্রসঙ্গটি এসেছে, সেখানে আমি দেখেছি যে ছাত্রদের এবং হচ্ছে যে সাধারণ জনগণের মধ্যে একটি সম্পর্কের বন্ডিংটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের রাজনৈতিক কলহ, অতীতের রাজনৈতিক কলহটিকে সাম্প্রদায়িকতার মোড়কে চাপিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা দেখা দিচ্ছে। সেই জায়গাগুলোতেও কিন্তু ছাত্ররা এসে দাঁড়িয়েছে। আজকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, আজকে আমরা মন্দির কমিটিতে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা স্পষ্ট করে দিতে চাই এই যে প্রজন্মকে, এই প্রজন্ম যে প্রজন্ম বন্দুকের গুলিতে যে প্রজন্মকে থামানো যায়নি, যে প্রজন্মের প্রত্যেকটা মানুষ আবু সাইদ হয়ে গিয়েছিল, মুগ্ধ হয়ে গিয়েছিল, তাদেরকে স্টেট মেকানিজমের মধ্য দিয়ে এই ধরনের ধূলিবিসন্ধিমূলক এই চর্চাগুলো, যেগুলো আমরা বার্ধক্যের সিম্বল মনে করি, সেগুলো দিয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব না। যে ধরনের ধূলিবিসন্ধি আসুক না কেন, সেগুলোকে ছাত্ররা প্রতিরোধ করবে। আপনার বোধহয় আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে বিভিন্ন জায়গায় আমরা হামলার ঘটনা শুনেছি, মানে অনেক বিক্ষুব্ধ মানুষ আছে, কিন্তু সেই বিক্ষুব্ধ হয়ে যে হামলা করা নিশ্চয়ই জাস্টিফাই করা যাবে না। তো এ ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আপনাদের সাথে যে ছাত্র সমাজ আছে তাদেরকে কতটুকু আপনারা সচেতন করছেন বা রুখে দাঁড়াতে বলছেন নাকি এই বিষয়গুলো? দেখুন, প্রথমে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা নির্দিষ্ট সময়ে যে পুলিশ যারা নন লেথাল বুলেট ইউজ করে, তারাই হচ্ছে জনপ্রশাসনের দায়িত্বে থাকেন। আমরা সেই জায়গাটিতে তাদের অনুপস্থিতিতে আমরা সাধারণ ছাত্ররা সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আমরা বেশি গুরুত্ব প্রদান করেছি। অর্থাৎ যাতে করে সামাজিকভাবে এই পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে এই যে আনপ্রেসিডেন্টেড যে ইভেন্টগুলো হয়েছে, সেই ইভেন্টগুলোকে যেন আমরা ইনস্ট্যান্ট একটা সলিউশনের দিকে যেতে পারি। কারণ আবার জনপ্রশাসন বা হচ্ছে পুলিশ বাহিনী আবার যখন তাদের দায়িত্বে আসবে, সেটি যেহেতু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সুতরাং সেই জায়গাতে আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর দিকে আমরা এবং সামাজিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এবং আমি গতকাল আমি নিজে মাস্ক পরে এবং আমার প্রতিদিনের যে অ্যাটায়ার থাকে সেটা চেঞ্জ করে আমি পুরান ঢাকায় আমি রিক্সা নিয়ে গলিতে গলিতে ঘুরেছি। এবং আমি যেটি দেখেছি, আমি অভাবিতভাবে আমি ইমপ্রেসড হয়েছি যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক
তারা সংগঠন গড়ার মধ্য দিয়ে তারা এলাকা ভিত্তিক যেই অপ্রত্যাশিত ঘটনাগুলো রুখে দেওয়ার জন্য তারা হচ্ছে প্রস্তুতি নিয়েছে, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জায়গা থেকে সবসময় আমরা বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছি। এগুলো হচ্ছে দুরভিসন্ধি, এবং এই জায়গাতে সহিংসতা নিজেরাও করা যাবে না, এবং সহিংসতা যদি কেউ করতে আসে সেক্ষেত্রে তাদেরকে মার্ক করে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে অ্যাটলিস্ট নোটিফাই করা হয়, যেন পরবর্তীতে তাদের খাতে যখন ক্ষমতাটি যাবে তাদেরকে যেন বিচারের আওতায় যেন নিয়ে আসা যায়। এখন তো পুলিশ সদস্যদের একাংশ বলছে যে আমরা মানে বেশ ভয় পাচ্ছি থানায় ফিরতে, তো তাদের ভয় কাটানোর জন্য ছাত্র সমাজ, নাগরিক সমাজ কি করতে পারে? তার আগে যদি একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর উত্তরটা শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আপডেট 24-এর সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপডেট 24-এ। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন এবং আমার সাথে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অয়ন, আপনার কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে পুলিশকে ব্যারাকে ফেরানোর জন্য বা তাদেরকে সাহস দেওয়ার জন্য আসলে কি করা যেতে পারে? আপনারা কি কোনো মেসেজ দিচ্ছেন নাকি ছাত্রদেরকে? আসলে পুলিশ প্রশাসনের যে ব্যাপারটি আমরা দেখেছি, পুলিশ প্রশাসন আমাদের যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেখানে ব্যাপক গোলাগুলি চালিয়েছে তারা। এখন এদিকে আমাদের একটা জিনিস দেখতে হবে যে তারা কিন্তু একটা পুলিশ ফোর্স, এখন এই ধরনের একটা সশস্ত্র ফোর্স কিন্তু একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। তো এই চেইন অফ কমান্ডে উপরের দিকে যারা আছে তারা যে আদেশটা দেয়, জুনিয়র অফিসাররা কিন্তু সেটা পালন করতে বাধ্য, কারণ এটা তাদের কোড অফ কন্ডাক্ট এর সাথে মিল রেখে তাদেরকে ওই কাজগুলো করতে হয়। তো আমরা আসলে এই জায়গা থেকে আমাদের বিচার বিভাগ, তারপর আইন বিভাগ, এগুলো আলাদা হওয়ার পর, আলাদাভাবে ফাংশন করানোর পর যারা যারা ক্ষমতালোভী, যেসব ক্ষমতালোভী বড় বড় পর্যায়ের পুলিশ কর্মকর্তারা আছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কনস্টেবল যারা ছিল, একদম পুলিশের নিম্ন পর্যায়ের কনস্টেবল বা এসআই পর্যায়ের যারা, তাদের বাসায় হামলা হচ্ছে বা তাদের বিরুদ্ধে মানুষ একটু বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিন্তু আমরা আসলে স্পষ্ট করে বলে দিতে চাই যে তারা আসলে তাদের যে আরো সিনিয়র অফিসাররা ছিল তাদের কমান্ডটা ফলো করেই কিন্তু তারা এই কাজগুলো করেছে। এটাতে তাদের প্রতি আমরা কোনো দোষ দেখতে পারি না। তো আমরা সবাইকে বলতে চাই যে তারা যাতে এই পুলিশ কনস্টেবল এবং এসআই পর্যায়ে যারা আছে, নিম্ন লেভেলের যেসব কর্মকর্তা, তাদের প্রতি যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখায়, তাদেরকে যাতে সেফটি এনশিওর করে। কারণ আমাদের যে পুলিশ প্রশাসনটি আছে সেটি পুনর্গঠন করার জন্য তাদেরকেই আবার আমাদের প্রয়োজন। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে। তো আমরা যদি তাদেরকে সেফটি না দিতে পারি তাহলে তারা কিন্তু আমাদের সেফটি দিতে পারবে না। তো এই জিনিসটা আমাদেরকে এনশিওর করতে হবে যাতে তারা সেফলি নিজেদের বাসায় ফিরে যেতে পারে, এবং আমরা পুলিশ প্রশাসনকে আবার ঢেলে সাজানোর আগ পর্যন্ত তারা যেন সেফ থাকে, নিরাপদ থাকে। এবং যেহেতু আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা এবং সচেতন নাগরিকরা ডাকাতদের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তারা এই পুলিশদের যে নিরাপত্তাটা, তাদের নিরাপত্তাটাও যাতে নিশ্চিত করে। আর আরো আহ্বান থাকবে যে প্রত্যেকটি জায়গায় যারা হামলা করছে বা ডাকাতি করছে, চুরি করছে, ছিনতাই করছে, দখলদারিত্ব করছে, তাদের একটি নামের তালিকা যাতে সামাজিকভাবে তারা তৈরি করে রাখে আগে থেকেই, যাতে আমাদের এই প্রমাণগুলো পরবর্তীতে কাজে লাগে, তাদেরকে আইনের আওতায় আনতে যাতে কাজে লাগে। এবার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে যেতে যাচ্ছিলাম, যারা ট্রাফিক কন্ট্রোল করছে, আমরা মিডিয়ায় বারবার বলছি শিক্ষার্থী, আমি নিজে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে সেখানে মাঝে মধ্যে কিছু বহিরাগত ঢুকছে, কিছু ঝামেলাও হচ্ছে, সেগুলো আপনারা কিভাবে কন্ট্রোল করছেন বা কথাবার্তা আপনাদের কানে এসেছে নাকি এরকম? বহিরাগত বিষয়টি হচ্ছে যে আমরা ছাত্ররা বিভিন্ন মূলত হচ্ছে যেই পয়েন্ট যেই ইনস্টিটিউশনের সামনে, মানে প্রত্যেকটা পয়েন্ট, যেমন আমি যদি দেখি আমাদের পলাশী হচ্ছে উদয়ন স্কুলের সামনের একটি পয়েন্ট। আবার যদি আমি সায়েন্স ল্যাব দেখি, সায়েন্স ল্যাবে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সিটি কলেজ রয়েছে, ঢাকা কলেজ রয়েছে, এদিক থেকে হচ্ছে খুব সম্ভবত আইডিয়াল কলেজ রয়েছে।
অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান তার সামনের যে পয়েন্টটি সেটি সেই ট্রাফিকে পয়েন্টই হচ্ছে নিয়ে নিয়ন্ত্রণ করছে। সেই জায়গা থেকে অপ্রত্যাশিত ঘটনা যে ঘটেনি বিষয়টি এমন না, অবশ্যই ঘটেছে, কিন্তু সেটি ইনস্ট্যান্ট সেগুলোর সলিউশন হয়েছে এবং সেই জায়গায় স্বেচ্ছাসেবীমূলক প্রক্রিয়ায় হচ্ছে সেটি সমাধান হয়েছে। একটা আমার কাছেই অনেকে বলছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো একরকম অভিযোগ করছে যে তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারছে না। অনেকে বলছেন যে প্রধান সমন্বয়করা সবাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো এই অভিযোগগুলোকে আপনারা কিভাবে দেখেন, বা আসলে কি যোগাযোগ করা যাচ্ছে না নাকি? মানে আমার ফ্রেন্ড আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই সেই দেখলাম বেশ বড়সড় করে স্ট্যাটাস দিয়েছে এরকম। আচ্ছা আচ্ছা, না বিষয়টি মোটেও এমন না, বরং হচ্ছে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজকে কোটা সংস্কার আন্দোলনের আমি যদি দুইটি ধাপ, কোটা সংস্কার আন্দোলন এবং আমাদের পরবর্তী যে ছাত্র জনতার অংশগ্রহণের যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেটি যদি দুইটি ধাপ দেখি, প্রথম পর্যায়ে ইনিশিয়েটিভ পাবলিক ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা ছিল তারা সেই ইনিশিয়েট করেছে, কিন্তু আমরা একটা পর্যায়ে এসে দেখেছি যখন আমাদের হামলা মামলা নির্যাতন ছাত্রলীগের নিপীড়নের মধ্যে দিয়ে, বিশেষ করে ঘটনা। ছাত্রলীগের হামলা মামলা নির্যাতন নিপীড়নে যখন প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টকে জেল জরিমানা হয়ে যায়, তখন সেই ভ্যাকুয়াম স্পেসটিতে আমরা দেখেছি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা। তো সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে অবদানটি, সেই অবদানটি পাবলিক এবং প্রাইভেটের এই ক্লিশে কোনো ডিবেটের মধ্যে আমি এই পর্যায়ে এসে যেতে চাই না, ব্যক্তিগতভাবে যেতে চাই না, বরং আমাদের উভয় পক্ষের ছাত্রদের উভয় পক্ষের প্রতিনিধিত্বের সমান অংশগ্রহণের মধ্য দিয়েই এতদিন পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেটি হচ্ছে, যেমন আমাদের গণভবনে বঙ্গভবনে যাওয়া, শপথ প্রোগ্রামে যাওয়া এবং আমাদের ডিসিশন মেকিং এর যে জায়গাগুলো রয়েছে আমাদের সবার সম অংশগ্রহণের মধ্য দিয়ে সেগুলো নিশ্চিত করা হয়। এবং আমাদের গতকাল যখন আমরা বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে গিয়েছি, সেই শপথ অনুষ্ঠানে যাওয়ার পূর্বেই আমাদের টিএসসিতে 2 ঘন্টা ব্যাপী হচ্ছে আমাদের হচ্ছে মতবিনিময় সভা হয়েছে। অর্থাৎ আমরা কেন একজন ব্যক্তিকে বা কেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ব্যক্তিকে এই পোস্টের জন্য বা ওই ব্যক্তিকে ওই পোস্টের জন্য আমরা কেন প্রপোজ করেছি সেই বিষয়গুলো নিয়ে সবগুলো মতামত নিয়ে আসলে হচ্ছে। জনাব হাসনাত আব্দুল্লাহ এবং জনাব আব্দুল্লাহ সালেহী নয়ন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানটা আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছিলাম এবং আপনাদের পরবর্তী যাত্রার জন্য শুভকামনা। চ্যানেল 24 কে অনেক বেশি ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের আপডেট 24। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।